আজকে আমরা উপস্থিত থেকে বাকি যেসব প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস হচ্ছে সেই উপলক্ষে আমাদের মাঝে এখানে উপস্থিত আছেন এই ধলাই জেলা পরিষদের সম্মানীয় সভাধিপতি শ্রীমতী সুস্মিতা দাস মহোদয়া, উপস্থিত আছেন ৪৫ কমলপুর বিধানসভার জনপ্রিয় বিধায়ক শ্রী মনোজ কান্তি দেব মহোদয়, এখানে উপস্থিত আছেন শ্রীমতী স্বপ্না দাস পাল মাননীয় বিধায়িকা 46 সুরমা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, চেয়ারম্যান আমবাসা মিউনিসিপ্যাল কাউন্সিলের শ্রীমতী প্রতিমা মালাকার, এখানে আমাদের হেলথ ডিপার্টমেন্ট এবং অন্যান্য দপ্তরের যিনি সম্মানিত সেক্রেটারি শ্রী কিরণ গিত্তে মহোদয়, বিএসসির চেয়ারম্যান আমবাসার শ্রী পরিমল দেব বর্মা মহোদয়, এবং আমার সামনে এখানে উপস্থিত আছেন যারা শিক্ষক শিক্ষিকারা এবং বিভিন্ন দপ্তরের লাইন ডিপার্টমেন্টের যারা আধিকারিক থেকে শুরু করে কর্মচারী বৃন্দ, অভিভাবক বৃন্দ এবং বিভিন্ন স্তরের যারা জনপ্রতিনিধিগণ এবং এই এলাকার যারা এলাকাবাসীগণ, মা ও বোনেরা এবং সাংবাদিক বন্ধুরা, সবাইকে আজকের এই সুন্দর মহতী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের সরকারের মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যেসব ডিস্ট্রিক্ট বা যেসব যে লাস্ট মাইলের যারা ব্যক্তিরা আছেন, লাস্ট মাইলের যে উন্নয়ন সেটা অবশ্যই আমাদের করতে হবে। আমরা সবাই জানি যে ধলাই ডিস্ট্রিক্টের মধ্যে আমাদের বেশিরভাগ অ্যাসপিরেশনাল যে ব্লকগুলো আছে এবং ধলাই ডিস্ট্রিক্টকে আমরা অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট হিসাবে আমরা বলে থাকি। তো সেই জায়গার উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি সবসময় উনি জোর দিয়ে থাকেন। এবং আজকেও আমি রেল থেকে যখন নামলাম আমি কথা বলছিলাম কয়েকজনের সাথে যে ধলাই ডিস্ট্রিক্টকে যেভাবে আমাদের সরকার 2018-র পর প্রতিষ্ঠিত হওয়ার পর একটার পর একটা যে উন্নয়নের যে কাজ আমরা করে যাচ্ছি, সেটা আগে কোনো সময় আমরা ধলাই ডিস্ট্রিক্টকে একটা বলা হতো যে এই ডিস্ট্রিক্টকে কিছু করতে হবে না, কিন্তু আমাদের সরকার, কেন্দ্রের সরকার, আমাদের রাজ্য সরকার, এই দু সরকার মিলে আমরা এই ধলাই ডিস্ট্রিক্টকে বিভিন্ন যেসব ডিপার্টমেন্টের বেনিফিশিয়ারি স্কিম থেকে আরম্ভ করে সব দিকে এখানকার আর্থসামাজিক উন্নয়ন এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য আমরা কিন্তু কাজ করে যাচ্ছি। বিরোধীরা অনেক সময় বলে থাকেন যে কোথায় উন্নয়ন। আমার এই কয়েক বছরে আমি দেখেছি, আমি সময় দিতে পারছি না যে বহু জায়গায় ত্রিপুরাতে যে ভিত্তিপ্রস্তর থেকে আরম্ভ করে বহু জায়গায় ইনগুরেশন আমি সময় দিতে পারছি না, তারপরেও ওনারা বলবেন কোথায় উন্নয়ন, উন্নয়ন তো দেখা যাচ্ছে না। কিন্তু আমরা আমাদের কাজ করে যাব। ওনারা সব জেনে শুনেও এই উন্নয়ন না দেখার ভান করেন, আমরা সবাই জানি। আজকের এই যে আমাদের রাজ্যের যে উন্নয়ন একের পর এক হয়ে যাচ্ছে, এটা নতুন অধ্যায় ত্রিপুরার ইতিহাসে হচ্ছে। এখন এখানে জীবনযাত্রার যে সহজ, যে স্বাচ্ছন্দ্য, নিরাপদ এবং সুন্দর থাকার যে চিন্তাভাবনা, বিভিন্ন দপ্তরে আমাদের সরকারের যেসব আমরা প্রকল্প নিচ্ছি এবং যেগুলো শিলান্যাস করছি সেটা কিন্তু সম্ভব হবে। আজকে এখানে গ্রামোন্নয়ন দপ্তরেই হোক, নগর উন্নয়ন দপ্তরেই হোক, স্বাস্থ্য, শিক্ষা বা পূর্ত যে এনএইচ দপ্তরের যে 22টি বিভিন্ন প্রকল্পের যে আজ উদ্বোধন ও শিলান্যাস একটু আগে আমরা করলাম। এখানে যিনি ঘোষক আছেন অলরেডি উনি বলেছেন প্রায়
আমাদের 207 কোটি টাকার যে প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস সেখানে একটু আগে আমরা করলাম। আমরা চাই, রাজ্য সরকার চাই যে জনগণের উনাদের ইচ্ছায় আমরা সংখ্যাধিক্যের কারণে আমরা সরকারে আছি এবং উনাদের জন্য আমাদের সরকার চেষ্টা করছে, যে কারণে সরকার আজকে তৈরি হয়েছে মানুষের জন্য কাজ করার, সামগ্রিক যে অর্থনৈতিক উন্নয়ন, আজকের যে উদ্বোধন ও শিলান্যাস তার মধ্যে কিন্তু আমরা বলতে পারি তার একটা সুস্পষ্ট উদাহরণ আমরা দিতে পেরেছি। আমরা জানি উন্নয়ন অন্তহীন, তার শেষ হবে না, উন্নয়ন যত করবেন তার শেষ হবে না, স্কাই ইজ দ্য লিমিট। তারপর আমরা চেষ্টা করছি একের পরে, এবং সেটা চলবে। যে আমরা কথায় আছে যে শো মাস্ট গো অন, একের পর এক আমরা কাজ করে যাচ্ছি। মানুষ আজকে বুঝতে পারছে। এখানে বিভিন্ন সময়, অনেক সময় বলা হয় শুধু আগরতলাতে উন্নয়ন, সেটা কিন্তু না। আমরা বিভিন্ন মহকুমা, ব্লকগুলো, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের নতুন ভবনের নির্মাণ, রাস্তাঘাট নির্মাণ, বিভিন্ন অফিসের নতুন নতুন ভবন নির্মাণ, স্টাফ কোয়ার্টার নির্মাণ, সেতু, ব্রিজ এবং কালভার্ট নির্মাণ, বাজার শেড নির্মাণ, শেল্টার হাউস, স্বাস্থ্যকেন্দ্র, সিনথেটিক টার্ফ ফুটবল গ্রাউন্ড, ছাত্রছাত্রীদের জন্য হোস্টেল, বিদ্যালয়ের পাকা বাড়ি, কৃষক বন্ধু কেন্দ্র নির্মাণ, আধুনিক সুবিধা যাতে দেওয়া হয়, মোটর স্ট্যান্ড থেকে আরম্ভ করে প্রচুর আমরা এই ধরনের নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার আমরা ডেভেলপ করছি। এবং আমরা সার্বিকভাবে এই সরকার চেষ্টা করছি জনজীবনের যে অগ্রাধিকার, যে প্রাইমারি যে বিষয়গুলো আছে, মৌলিক যে বিষয়গুলো আছে, সেইগুলো আমরা চিহ্নিত করে তার গ্রাউন্ডিং আমরা বাস্তবিত করার আমরা চেষ্টা করছি। এক কথায় মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে বিকশিত ভারত, ওনার যে সংকল্প 2047-এ আমরাও বিকশিত ত্রিপুরা, আমরা সেইভাবে আমরা কাজ করছি যাতে 2047-এ কি আমরা বলতে পারি বিকশিত ত্রিপুরা এবং বিকশিত ভারত হয়েছে। আমাদের যে মেইন যে উদ্দেশ্য উন্নয়নের, মানুষের যে জীবনমানের উন্নতি, কানেক্টিভিটি, শিক্ষা ও স্বাস্থ্যক্ষেত্রে প্রসার এবং কর্মসংস্থানের যে সুযোগ, স্বনির্ভরতা, সেলফ রিলায়েন্স যাতে হয়, সেই দিকে নজর রেখে আমরা কাজ করছি। যে কারণে আমরা আজকে যেভাবে কাজ করছি তার কয়েকটু প্যারামিটার আপনাদের সামনে আমি বলতে চাই। আমাদের ত্রিপুরা সরকার ঠিকভাবে যে কাজ করছে, আপনারা সবাই ইত্যবসরে নিশ্চয়ই জেনেছেন। যদি জিএসডিপির কথা আমরা বলি, নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমরা এখন সেকেন্ড হাইয়েস্ট আমরা জিএসডিপি। যদি পার ক্যাপিটাল ইনকামের কথা বলি, নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমরা সেকেন্ড হাইয়েস্ট। আমাদের নীতি আয়োগ ত্রিপুরা সরকারকে অলরেডি ফ্রন্ট রানার হিসাবে ডিক্লেয়ার করেছে। একের পর এক এই যে প্যারামিটারগুলো, তাতে বোঝা যাচ্ছে ত্রিপুরা ঠিকভাবে, ত্রিপুরার যে সরকার যেভাবে কাজ করছে প্রকৃত অর্থেই সেটা মানুষের জন্য কাজ করছে। শুধু তাই নয়, আমরা পঞ্চায়েতি রাজ পুরস্কার 7টি আমরা পঞ্চায়েতি রাজ পুরস্কার আমরা পেয়েছি। এবং এটা শুধু সরকারের কৃতিত্ব দিলে হবে না, এই কৃতিত্ব আপনাদের সবার। আমাদের রাজ্যের গোমতী জেলা এবং ধলাই জেলার গঙ্গানগর ব্লককে প্রাইম মিনিস্টার্স অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন 2024-এ প্রদান করা হয়েছে। গোমতী জেলা হোলিস্টিক ডেভেলপমেন্ট অফ ডিস্ট্রিক্ট ক্যাটাগরিতে এবং ধলাই জেলার গঙ্গানগর ব্লক এসপিরেশনাল ব্লক ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছি আমরা। আমাদের ত্রিপুরা সরকার ট্রান্সপারেন্সি যাতে প্রপার হয়, এবং বিভিন্ন সময় আমরা দেখেছি যে হার্ড কপি বা কাগজের মাধ্যমে যে এতদিন ধরে অফিস চলে আসছিল তার থেকে আমরা মুক্তি পেয়েছি এখন। এবং তার সিকিউরিটির থেকে আরম্ভ করে জায়গার যে সমস্যা হতো সেই জায়গায় আজকে ত্রিস্তরীয় পঞ্চায়েত পর্যন্ত, ক্যাবিনেট থেকে স্টেট, ডিস্ট্রিক্ট এবং আমাদের যে ব্লক, সেই জায়গায় ত্রিস্তরীয় পঞ্চায়েত পর্যন্ত ই অফিস হয়েছে। এতে করে কাজের গতিও বেড়েছে, মানুষের সুবিধা হয়েছে, এক লহিমায় কাজ হয়ে যাচ্ছে। তো সেই কাজটা আমরা করছি।
আমাদের যে ক্যাবিনেট আছে সেই ক্যাবিনেটের মধ্যেও আগে আমরা যারা মন্ত্রীরা ছিলাম সেখানে কাগজের ফাইল নিয়ে কথা বলতো, এখন সেখানে সেই যে আমাদের ই অফিস হয়েছে, ই ক্যাবিনেট সৃষ্টি হয়েছে আমাদের। বন্ধুগণ, আমার সরকার পোর্টাল সমস্ত গ্রামে গঞ্জে শুরু হয়েছে। প্রতি সপ্তাহে ভিলেজ ওয়াকিং ভিলেজ যে কার্যক্রম, এতে করে সর্বভারতীয় স্তরে মানুষ আমাদের কেন্দ্রীয় সরকার এবং সাধারণ মানুষ থেকে সবাই আমাদেরকে উৎসাহিত করছে। আমরা চাই যে শুধু শহর না, গ্রামীণ যে মানুষ তাদের যাতে আর্থসামাজিক উন্নয়ন হয় এবং গ্রামীণ এলাকায় সেখানে পাকা ঘর হোক, রেশন সহ কৃষকদের সুবিধার্থে যে ধান ক্রয়, কৃষি ঋণ প্রদান, কৃষিকাজের সুবিধার্থে বিভিন্ন যন্ত্রপাতি দেওয়ার ব্যবস্থা বিভিন্ন জায়গায় আমরা যখন যাই, আপনারা নিশ্চয়ই দেখেছেন আমরা এই কৃষি যন্ত্রপাতি আমরা ওনাদেরকে দিচ্ছি। এবং যারা কৃষক যারা আছেন তাদের যখন ফসল ক্ষতিগ্রস্ত হয় তার জন্য প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা এবং মুখ্যমন্ত্রী ফসল যোজনা আমরা সেই সুবিধা আমরা প্রদান করছি। আপনারা সবাই জানেন যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের যে 20তম কিস্তিতে সেটার যে পরিমাণ আমরা টাকা দিয়েছি 45,43,74,000 টাকা আমরা দিয়েছি। এই রাজ্যে এই প্রকল্পে কৃষকের সংখ্যা আমরা যদি দেখি প্রায় 2,90,037 জন। 19তম কিস্তি পর্যন্ত 2,84,000 উপরে কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি আমরা 844 কোটি টাকার উপর আমরা দিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন লাখপতি দিদি। এখন পর্যন্ত ত্রিপুরায় আমাদের যে টার্গেট আছে 1,14,000 লাখপতি দিদি আমরা বানাবো, সেই জায়গায় আমাদের 1,08,000 লাখপতি আমরা দিদি বানিয়েছি। অর্থাৎ পার্সেন্টেজের দিক দিয়ে যদি বলি 95% আমরা অ্যাচিভ করতে পেরেছি। আমাদের মহিলারা যারা গ্রামে আছেন, মেয়েরা যারা আছেন, বোনেরা যারা আছেন, তারা কিন্তু আজকে আর্থসামাজিক উন্নয়ন সেটা দেখতে পাচ্ছেন। স্বাস্থ্যের ব্যবস্থা যদি আমরা বলি, কিছুক্ষণ আগে এখানে বলা হয়েছে যে আমাদের যে এখানে ডিস্ট্রিক্ট হসপিটাল আছে, আমাদের কেন্দ্রীয় স্তরে আমাদেরকে সেইভাবে উৎসাহিত করার জন্য যা যা প্যারামিটার আছে সেইভাবে সেখানে কিন্তু আমরা সেটা করতে পেরেছি। এবং এই ডিস্ট্রিক্ট হসপিটালকে নিয়ে আমরা আগামী দিন, যেটা বারবার বলছি, এখানে একটা মেডিকেল কলেজ করার জন্য আমরা চিন্তা ভাবনা করছি। এবং যেহেতু আমরা চিন্তা ভাবনা করছি, সেটা নিশ্চিত আপনাদের সামনে আমি বলতে চাই সেটাও হবে। আমাদের গভর্নমেন্ট মেডিকেল কলেজে আমরা আগে কি দেখতাম যে সবাই যেহেতু অনেক বেশি পেশেন্ট, অনেক বেশি আজকে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে তার প্রেশার আছে, তো বেডের সংখ্যা অনেক কম ছিল। ডাবল বেডের সংখ্যা এখন সেখানে করা হয়েছে। আগে ছিল মাত্র 727, সেই জায়গায় এখন 1,413টা করা হয়েছে। আমি বারবার বলছি যে আমাদের কাছে সব কিছু থাকা সত্ত্বেও অনেক সময় দেখা যায় যে পরিচালনার ক্ষেত্রে অনেক সমস্যা হয়। এইমসের যিনি ডাইরেক্টর আছেন ডক্টর শ্রীনিবাস, ওনার সাথে আমি কথা বলেছিলাম, ওনার টিম এখানে এসছেন, ওনার সাথে মৌ আমাদের হয়েছে দিল্লিতে। আমি যখন গেলাম সেখানে গিয়ে মৌ করার পর এখন বিভিন্ন হসপিটালে ওনারা গেছেন, কিভাবে মানুষের পরিষেবা সুন্দরভাবে দেওয়া যায় তার জন্য সেই চেষ্টা আমরা করেছি। আপনারা সবাই জানেন এর মধ্যে সিজা হসপিটাল আমাদের কাছে তাদের যে এক্সপার্টাইজ আমাদের কাছে এসেছিল, এবং সেখানে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে আজকে 5টি কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে। ওনাদের এই কাজের সফলতার নিরিখে আমরা দেখলাম, যখন ওনারা বললেন যে আমাদের এখানে একটা জায়গা আপনারা দিন, তো সিজা হাসপাতালকে খয়েরপুর এলাকায় আমরা সিজা হাসপাতালকে একটা জমিন দিয়েছি, তারও সেখানে আমরা তার ভূমি পূজন করেছি। ওনারা 4টা স্টেজে এটাকে ডেভেলপ করবে এবং সুপার স্পেশালিটি যেসব বিষয়গুলো আছে ওরা ওখানে স্টার্ট করবেন এবং আগামী দিনে মেডিকেল কলেজ করারও চিন্তা ভাবনা করছেন। আমরা মোহন ফাউন্ডেশন তাদের সাথেও কথা বলেছি, আমরা এখানেই থামবো না খালি কিডনি ট্রান্সপ্লান্ট,
যাতে লিভার ট্রান্সপ্লান্ট, কারণ বেশিরভাগ আমাদের ত্রিপুরার যারা বিভিন্ন ক্ষেত্রে আমি দেখেছি মুখ্যমন্ত্রী সমাবেশে মানুষ আসেন, তো এই লিভার ট্রান্সপ্লান্ট থেকে আরম্ভ করে বিভিন্ন ট্রান্সপ্লান্ট আমরা ত্রিপুরাতেই যাতে হয় সেই ব্যবস্থা আমরা এখানে করছি। আপনারা সবাই জানেন এই গভর্নমেন্টের যে তাদের মানবিক দৃষ্টিভঙ্গি, সেই মানবিক দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে যারা বিভিন্ন রোগীর সাথে যারা আগরতলায় যান, যারা তাদের যাতে খাওয়ার অনেক সময় অসুবিধা হয়, মাত্র 10 টাকার বিনিময়ে দুপুরের খাবার দেওয়ার সেখানে ব্যবস্থা আমরা করেছি। শুধু তাই নয়, আমাদের বাজেটে এবার ভারত মাতা ক্যান্টিন ও নাইট শেল্টার খোলারও ব্যবস্থা রাখা হয়েছে। সেটাও আগামী দিন হবে, যাতে করে খুব কম পয়সায় ওখানে থাকতে পারে এবং খাওয়াও খেতে পারে সেখানে, তার ব্যবস্থা আমরা এবার বাজেট আমরা করেছি। বন্ধুগণ, আমাদের রাজ্যে আগে MBBS এর যে আসন সংখ্যা খুবই কম ছিল, কিন্তু সেই জায়গায় আজকে 400 আরও 50টা সিট আরও এসছে TMC-তে, ত্রিপুরা মেডিকেল কলেজে। সেখানে সব মিলে প্রায় 450টি আসন এখন MBBS-এ হয়েছে। ডেন্টাল কলেজে আমরা 50টা সিট নিয়ে আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ আমরা শুরু করেছি। সেখানেও মাত্র 50 সিটের আসন নিয়ে শুরু আমরা করার সাথে সাথেই আরও 13টা আমাদের আসন সংখ্যা বৃদ্ধি পেয়েছে, 63টা আমাদের আসন সংখ্যা বেড়েছে। এতে করে বাইরে যাওয়ার যে পড়াশোনার জন্য আমাদের ছেলেমেয়েরা ত্রিপুরার বাইরে যেতে হতো, সেটা কিন্তু এখন আর যেতে হয় না, ত্রিপুরাতেই তাদের সেই পড়াশোনার সুবিধা হয়ে যাচ্ছে। বন্ধুগণ, আমাদের এই যে বিভিন্ন 9টা সুপার স্পেশালিটি অলরেডি আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে আমরা করেছি, আরও 3টা সুপার স্পেশালিটি, 3টা থেকে 4টা আরও নতুন সুপার স্পেশালিটি যে ব্লক প্রায় 250 কোটি টাকা খরচ করে আমরা সেখানে করেছি। সেখানে যাতে মানুষ আরও সুযোগ পায় সেই চিন্তা ভাবনা আমাদের করছে। এবং আমরা শুধু আগরতলাতে নয়, একটু আগে আমি যেটা বললাম যে বিভিন্ন মহকুমা, বিভিন্ন ডিস্ট্রিক্ট, সেখানেও যে হসপিটালগুলো আছে তার যাতে ইনফ্রাস্ট্রাকচার যদি বেশি করে আমরা ডেভেলপ করতে পারি। এখানে সেক্রেটারি মহোদয় আছেন, বারবার আমি বলছি যে ট্রমা সেন্টার থেকে আরম্ভ করে বেশিরভাগ এখানে কার্ডিয়াক কেয়ার সেন্টারও হয়েছে আপনাদের এই হসপিটালে। তো সেইভাবে সব জায়গায় উন্নত মানের চিকিৎসা যদি ডিস্ট্রিক্ট সাব ডিভিশনাল লেভেলে যদি করা যায়, তাহলে রেফারের যে বিষয়টা সেটাও কিন্তু কমে আসবে। এখন একটা পরিসংখ্যান থেকে আমরা দেখতে পাচ্ছি আগে কথায় কথায় যে পরিমাণে রুগীরা বাইরে রেফার হতো, তার থেকে অনেকাংশে কিন্তু রেফার এখন কমে গেছে। এখানে যদি আজকে শিশু মৃত্যুর হার আমরা দেখি, কেন্দ্রীয় সাথে যদি আমরা তুলনা করি, সেই জায়গায় এখন শিশু যে মৃত্যুর হার সেটা অনেকটা হ্রাস পেয়েছে। মাতৃকালীন সময়ে মৃত্যু আমরা আগেও দেখেছি, সেই জায়গায়ও জাতীয় হারের তুলনায় আমরা অনেকটা নিচে চলে এসেছি। টিউবারকুলোসিস নিয়ে আমাদের খুব চিন্তা। মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন টিউবারকুলোসিস এলিমিনেশন প্রোগ্রাম, সে তার উপর জোর দেওয়ার জন্য সেখানেও বিভিন্ন জায়গায় যে ভ্যাকসিনেশন থেকে শুরু করে আমরা একটা ভালো জায়গায় আমরা সফলতা লাভ করেছি। আমরা জোর দিয়েছি, কালকেও আমার এখানে আমার মুখ্যমন্ত্রী সমাবেশে বহু লোক এসেছিল, দুটো কেসকে আমি বলেছি টেলিমেডিসিন যেহেতু আমরা শুরু করেছি, এইমসের সাথে আমরা যুক্ত হয়েছি, আগামী দিনে আরেকটা বড় হসপিটালের সাথে যুক্ত হব। সেখানে আমি বলেছি পেশেন্টকে সামনে রেখে পেশেন্টের যে সমস্যা এবং তার যে পেশেন্ট পার্টি তারাও যেন কথা বলতে পারে ডাক্তারের সাথে, এবং আগে পেশেন্টের কি সমস্যা তার হিস্ট্রি জানে ওখানে পাঠিয়ে দেওয়া হয়, তাতে সময় নষ্ট না হয়। তো টেলিমেডিসিনের উপর আমরা প্রচণ্ড জোর দিচ্ছি। প্রধানমন্ত্রীর জন আরোগ্য যোজনা আপনারা সবাই জানেন, মাননীয় প্রধানমন্ত্রীজি মানুষের জন্য যে 5 লক্ষ টাকা করে প্রতি বছর এক একজন পরিবারের জন্য যে স্কিম শুরু করেছেন, ত্রিপুরাতে 100% আমরা কিন্তু সেটা স্যাচুরেশন পয়েন্টে এসেছি। সেই জায়গায় আজকে প্রায় এতে করে 250 কোটি টাকার উপর খরচা হয়েছে। কিন্তু যেহেতু প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় অনেকগুলো সমস্যা আছে, অনেকগুলো ক্যাপিং আছে যে সবাইকে দেওয়া যাবে না, আমরা ডিসিশন নিলাম, আমাদের সরকার আসার পর আমরা ডিসিশন নিলাম না, এখানে সবাইকে এই যে বেনিফিট আমরা দিতে হবে। মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা আমরা শুরু করেছি, আপনারা জানেন। এতে করেও সে একই যে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা যা যা সুযোগ পায় সেই সুযোগগুলো এবং বিভিন্ন জায়গায় রেফার যেখানে যেখানে আমাদের করা হয়
সে একই জায়গায় যেন রেফার করা যায়। মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনায় আমরা সেটা করেছি। এখন পর্যন্ত প্রায় 26 কোটি টাকার উপরে নিষ্পত্তি করা হয়েছে দাবি। ত্রিপুরা একমাত্র রাজ্য যেখানে ত্রিপুরার সমস্ত মানুষ প্রধানমন্ত্রীর জন আরোগ্য যোজনা এবং মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনায় এই সুবিধা আজকে ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা একমাত্র রাজ্যে যেখানে 100% মানুষ সেই হেলথ ইন্স্যুরেন্সটা পাচ্ছে। আজকে রাজ্যে 2024-25 সালের কথা যদি আমরা বলি, 1128টি আয়ুষ্মান ভারত হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার আমরা ত্রিপুরাতে করেছি। আমরা এখানে বিশ্রামগঞ্জে আপনারা সবাই জানেন যে ড্রাগ এডিকশন নিয়ে আমাদের একটা বড় চিন্তা। সেই জায়গায় আমরা ক্যাবিনেটে ডিসিশন নিয়েছি সমস্ত ডিস্ট্রিক্টে এট দ্য রেট অফ 20 করোড় সমস্ত ডিস্ট্রিক্টে আমরা ড্রাগ ডি এডিকশন করব। পাশাপাশি আমাদের ডোনার মিনিস্ট্রি থেকে আমাদের 221 কোটি টাকার উপরে প্রায় 122 কোটি টাকা দিয়ে বিশ্রামগঞ্জে নেশামুক্তি যে কেন্দ্র সেখানে আধুনিক মানে সেখানে তৈরি হচ্ছে, তারও আমরা সেখানে কাজ শুরু হয়েছে, ভূমিপূজন হয়েছে। এবং আপনারা এজিএমসি এবং জিবিপি হাসপাতালে মাদার অ্যান্ড চাইল্ড তাদের স্বাস্থ্যের জন্য আমাদের ডোনার মিনিস্ট্রি থেকে 192 কোটি টাকা পেয়েছি, তারও কাজ সেখানে শুরু হচ্ছে। শুধু তাই না, আমি বারবার বলছি যারা চোখের সমস্যা নিয়ে অনেক সময় বাইরে যায়, বহু পেশেন্ট আমাদের কাছে আসে, তাদের জন্য একটা টার্সিয়ারি একটা 100 বেডের হসপিটাল, যাতে আইএলএস হসপিটালে যাওয়ার পথে বাঁ দিকে সেখানে বহুতলা বিশিষ্ট একটা বিল্ডিং সেখানে তৈরি হচ্ছে, ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছে এবং সেখানে যা যা চক্ষু পরিষেবার যা যা দরকার সেখানে সেটা হবে। আপনারা সবাই জানেন শিক্ষাক্ষেত্রের যদি আমরা বলি, 23শে জুন ত্রিপুরাকে একটা পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসাবে ঘোষণা করা হয়েছে। মিজোরাম ও গোয়ার পরে ত্রিপুরা 3rd রাজ্য যেখানে এই যে আমাদের একটি পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসাবে ঘোষণা করা হয়েছে। ইউনেস্কোর যে ক্রাইটেরিয়া, এখানে শুধু স্বাক্ষর করলেই কিন্তু হয় না, তার অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়া ফুলফিল করলে তবে হবে। এবং সেই জায়গায় যদি আমরা বলি লোক সংখ্যার দিক দিয়ে যদি আমরা বলি, আমাদের ত্রিপুরা কিন্তু বাকি মিজোরাম এবং গোয়ার থেকে অনেক বেশি লোক সংখ্যা। তো সেই জায়গায় আমাদের যে 3rd যে আমরা পূর্ণ সাক্ষরতা রাজ্য হিসাবে ঘোষণা করেছে, সেখানেও আমরা যখন তার ইনগুরেশন হয় সেখানে বলা হয়েছে, আমরা বলছি যে শুধু এটা করলেই হবে না, তাদের যাতে আমাদের স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে তাদের যাতে মানে সাস্টেনেবল যে ইনকাম বা তাদেরকে যে আত্মনির্ভর করা, সেই কাজটা আমরা সেখানে করছি। 2024-25 শিক্ষা দপ্তরের অধীনে 153 কোটি টাকা আমরা ব্যয় করেছি এবং তাতে করে প্রায় 44 নতুন বিদ্যালয় আমরা স্থাপন করেছি। 2024-25 সালে 80 কোটি 87 লক্ষ টাকা খরচ করেছি বিভিন্ন স্কুলে। অনেক সময় দেখা যায় তার সংস্কারের প্রয়োজন, ড্যামেজ হয়ে যায়, তো তার জন্য আমরা সেই কাজটা আমরা করেছি। সেইভাবে 2025-26 প্রায় 264 কোটি টাকা ব্যয় করেছি, প্রায় 30টি বিদ্যালয় নতুন তৈরি করেছি। 25-26 একই যাতে সেখানকার সংস্কার করা যায় 151 কোটি টাকার উপর আমরা খরচ করেছি। সুপার 30 প্রকল্প আপনারা সবাই জানেন, এর জন্য আমরা যে এই প্রকল্পের মধ্যে 8 জন ছাত্রছাত্রী আইআইটি পেয়েছে, 13 জন এমবিবিএসে চান্স পেয়েছে, 13 জন এনআইটিতে ভর্তির সুযোগ পেয়েছে। 125টি বিদ্যালয় আপনারা বিদ্যাজ্যোতি স্কুল আমরা সিবিএসসির এফিলিয়েশন পেয়েছি এবং এই বিদ্যাজ্যোতি স্কুল নিয়ে বিরোধীরা অনেক কটাক্ষ করেছে, বিধানসভায় অনেক হইচই করেছে প্রথম যখন শুরু হয়। সেই জায়গায় এইবারের যে রেজাল্ট তাতে দেখা গেছে প্রায় 86% আমাদের প্রায় অনেক স্কুলগুলোর মধ্যে সেটা পেয়েছে। চিফ মিনিস্টার্স অ্যানুয়াল স্টেট অ্যাওয়ার্ড ফর একাডেমিক এক্সিলেন্স প্রকল্পে প্রায় 700-র উপরে মেধাবী যারা শিক্ষার্থীরা আছেন তাদেরকে আইপ্যাড এবং ট্যাব দেওয়া হয়েছে। CM7 চিফ মিনিস্টার স্কলারশিপ ফর অ্যাচিভার্স টুয়ার্ডস হায়ার লার্নিং একটা বৃত্তি আমরা শুরু করেছি, প্রায় 200 জন যারা শিক্ষার্থী তাদেরকে 60,000 করে দেওয়া হয়েছে। আমরা পিএমসি স্কুল আমরা তৈরি করেছি, প্রায় 84টি যে বিদ্যালয় সেটাকে পরিবর্তন করে পিএমসি স্কুলে আমরা রূপান্তরিত করেছি। 2024-25 সালে 12টি বিদ্যালয়কে আমরা আপগ্রেডেশন করেছি হাই স্কুলে এবং 5টি বিদ্যালয়কে উচ্চ মাধ্যমিক।
মুখ্যমন্ত্রী মেধা পুরস্কার যারা আরক্ষা কর্মীদের আছেন সন্তানদের জন্য, তাদের জন্য আমরা যে ফাইন্যান্সিয়াল হেল্প আমরা আমাদের ডিপার্টমেন্ট থেকে সেটা করেছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে আগামী দিন ভারতীয় যে মূল্যবোধের সাথে সামঞ্জস্য রেখে আমাদের যে ন্যাশনাল এডুকেশন পলিসি করেছে সেটা যদি আমরা করি তো আগামী দিনে সারা ভারতবর্ষ, সারা এই যে ভারত সারা পৃথিবীর মধ্যে জগৎ সেবায় বিশ্বগুরুর যে আসন সেটা আগামী দিন নিশ্চয়ই হবে। আমরা সেইভাবে বিভিন্ন ইউনিভার্সিটি, বিভিন্ন স্কুলে আমরা ন্যাশনাল এডুকেশন পলিসি অলরেডি লাগু করছি। আমরা এখানে আমাদের 2023-24 শিক্ষাবর্ষে আমরা যে নতুন পাঠ্যক্রম আমরা করেছি ন্যাশনাল এডুকেশন পলিসি নিয়ে। আমরা সবাই জানি কোনো একটা সময় ছিল যে ভারতবর্ষে মানুষ পড়তে আসতো, এখানে নালন্দা বিশ্ববিদ্যালয় থেকে, তক্ষশিলা বিশ্ববিদ্যালয় থেকে বহু বিশ্ববিদ্যালয় ছিল, বাইরের থেকে মানুষ আসতো। সেই জায়গায় আজকে এটাকে পুনরুদ্ধার করা হচ্ছে এবং মানুষ এই ভারতবর্ষের সম্পর্কে এখন আবার নতুনভাবে চিন্তা ভাবনা করছে। এখানে আমবাসা, কাকরাবন এবং করবুকে আমরা নতুন 3টি ডিগ্রি কলেজ চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। গত 11ই নভেম্বর আমি কাকরাবনে নতুন যে এই 3টার মধ্যে যে আমাদের এই যে ডিগ্রি কলেজ সেটা আমি চালু করে এসেছি। মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনায় 140 জনকে আমরা সিলেক্ট করেছি সিবিএসসি এবং টিবিএসসির মধ্যে, তাদেরকে বিনামূল্যে আমরা স্কুটি দেওয়ার ব্যবস্থা করেছি। সরকারি যারা স্নাতকোত্তর কোর্সের জন্য আমি যখন ডিক্লেয়ার করলাম যে আমাদের মেয়েরা যারা ডিগ্রি কলেজে আছেন তাদের কোনো রকম ফি, ভর্তি ফি হোক বা ডেভেলপমেন্টের ফি হোক, কোনো রকম ফি দিতে হবে না, তাতে করে মানে গ্রস এনরোলমেন্ট সেটা কিন্তু অনেকটা বেড়েছে। আগে মাঝখানে অনেকে পড়াশোনা করতে যেতে পারতো না, তো আমরা এই মহিলাদের যে স্ট্রেংথেনিং করার যে বারবার আমরা বলছি সেটা কিন্তু আমরা এখানে করছি। দিব্যাঙ্গন যারা দৃষ্টিহীন আছেন তাদের জন্য যাতে একটা আমরা স্কিম করেছি চিফ মিনিস্টার স্পেশাল স্কলারশিপ। এখন পর্যন্ত এই স্কলারশিপে যারা মানে উচ্চ শিক্ষার জন্য যারা দৃষ্টিহীন যারা আছেন তাদের যাতে পড়তে পারে 23 জন স্কলারশিপ পেয়েছে বন্ধুগণ। আমাদের 2018-19 শিক্ষাবর্ষে আমাদের ত্রিপুরাতে ট্রিপল আইআইটি আমরা করেছি। আগরতলার বুদ্ধ মন্দিরের নিকট যে পুরাতন যে বিএড কলেজ ছিল সেখানে ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটি, সেখানে শিক্ষাবর্ষ 2021 থেকে শুরু হয়েছে। 2023-24 শিক্ষাবর্ষ থেকে আমাদের ন্যাশনাল NLU ন্যাশনাল ল ইউনিভার্সিটি চালু করা হয়েছে। আমাদের ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি যেটা আছে TIT নরসিংগড়ে, সেখানেও ড্রোন সেন্টার আমরা সেখানে করেছি এবং আরও এখানে যাতে আরও প্রযুক্তির বিকাশ হয় এবং সেখানে গবেষণার সুযোগ করা যায় তারও আমরা সেখানে ব্যবস্থা করেছি। 2022-23 থেকে আমরা আগরতলা যে পুরাতন আগরতলা সেখানে সরকারি ডিগ্রি কলেজ, পানিসাগর সরকারি ডিগ্রি কলেজ, শ্রী অরবিন্দ জেনারেল ডিগ্রি কলেজ, নতুন 3টি সরকারি ডিগ্রি কলেজ আমরা চালু করেছি। উচ্চশিক্ষাতে আমরা যা শুধু উচ্চশিক্ষা নয়, আমরা সব দিকে সমস্ত আজকে প্রাইমারি সেক্টরে হোক বা হায়ার সেকেন্ডারি 12th ক্লাসে হোক 10th ক্লাসে হোক, সব জায়গায় আমরা তার ইনফ্রাস্ট্রাকচার থেকে আরম্ভ করে সব ডেভেলপমেন্ট করার আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আমরা সেই কাজটা করছি। আমরা এখানে আজকে উচ্চশিক্ষার জন্য 3টি মেডিকেল কলেজ, NIT ন্যাশনাল ফরেন্সিক ইউনিভার্সিটি, এগ্রিকালচার কলেজ, ভেটেরিনারি কলেজ, কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয় ছাড়াও আজকে ত্রিপুরাতে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে বলে বিভিন্ন জায়গার থেকে আজকে ত্রিপুরাতে তারা ইনভেস্ট করতে আসছে। আপনারা সবাই জানেন যে কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী যে ভারত মণ্ডপে এসেছিলেন, সেখানে নর্থ ইস্টে একটা বিজনেস সামিট হয়েছিল এবং অষ্টলক্ষ্মী নাম দেওয়া হয়েছে। আপনারা সবাই জানেন সেই 8টা যে স্টেট আছে সেই 8টা স্টেটের মধ্যে যে মৌ হয়েছে তার মধ্যে 30,000 কোটি টাকার মৌ হয়েছে। ত্রিপুরা একমাত্র স্টেট যেখানে 15,000 কোটি টাকার মৌ একমাত্র ত্রিপুরাতে হয়েছে এবং সে তাতে প্রমাণ করে যে মানুষ যারা ইনভেস্ট করবে ত্রিপুরার, সেটা শিক্ষার ক্ষেত্রে হোক, মেডিকেলেই হোক, সেখানে বিভিন্ন যেসব আমাদের ডিপার্টমেন্ট স্পোর্টসের বিষয়ে হোক, আমাদের পর্যটনের বিষয়ে হোক, সব দিকে ত্রিপুরাতে মানুষ আসতে চাইছে। অর্থাৎ ত্রিপুরাতে আজকে আইন শৃঙ্খলার আজকে 28টি রাজ্যের মধ্যে নিচের দিক থেকে যদি আমরা দেখি 3য় স্থানে এসছে। মানুষ এখানে
আসতে চাইছে এবং ত্রিপুরা যে সঠিক পথে চলছে সেটাই কিন্তু একটা উদাহরণ আমি বলতে পারি। শুধু তাই না, আমাদের এখানে 4টে বেসরকারি বিশ্ববিদ্যালয় হয়েছে। আপনারা সবাই জানেন যে ধাম্মাদীপা ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট ইউনিভার্সিটি, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি, এখানে আপনাদের আরিয়াভাট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি হয়েছে, মাতা ত্রিপুরী সুন্দরী ওপেন ইউনিভার্সিটি হয়েছে, আরও অনেকগুলো পাইপলাইনে আছে। আমরা সেটা ক্যাবিনেট থেকে পাশ করে আমরা বিধানসভাতে সেগুলো পাশ করবো। প্রচুর ইউনিভার্সিটি এখন আসছে ত্রিপুরাতে। আমাদের যে ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি যে নরসিংগড়ে আছে সেটাকে ইউনিভার্সিটি করার জন্য আমরা চিন্তা ভাবনা করছি। আগরতলায় যে উমেন্স কলেজ আছে সেটাকেও যাতে ইউনিভার্সিটি করা যায়। আমরা নলছড়েও একটা উমেন্স কলেজ সেখানেও স্থাপনের আমরা অলরেডি ঘোষণা করা হয়েছে, সেটাও আগামী দিনে সেখানে হবে। আমাদের যে বিভিন্ন যে কলেজগুলো আছে সেইগুলোকে যাতে সেখানে সায়েন্স ডিপার্টমেন্ট থাকে তার জন্য আমরা এনএসির সাথে আমরা কথা বলেছি। সেখান থেকে আমরা ফান্ড আসলে সেখানেও এই বিষয়গুলো আমরা যাতে হয় তার ব্যবস্থা আমরা করছি। বন্ধুগণ, আমরা চাই যে ত্রিপুরাতে জাতি জনজাতির এই যে আমাদের মিশ্রণ, আমরা সবাই মিলে এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা যাতে আমরা তৈরি করতে পারি। বন্ধুগণ, আপনারা সবাই জানেন যে আমরা অলরেডি আমাদের বাজেটে আমরা বলেছি, কারণ 3টে শহর, আমরা প্রথমে 3টে শহরকে আমরা টার্গেট করেছি। একটা হচ্ছে আগরতলা, উদয়পুর এবং ধর্মনগরে। কারণ এখানে যানজটও বেশি বেড়ে গেছে, মানুষের সংখ্যাও বেশি বেড়ে গেছে। তার জন্য স্যাটেলাইট টাউন তৈরি করার জন্য আমাদের প্রায় 500 কোটি টাকার মতো প্রায় আমরা সেখানে রেখেছি, যাতে স্যাটেলাইট টাউন আগরতলা, ধর্মনগর এবং আমাদের যে উদয়পুর, সেখানে ধর্মনগর, উদয়পুর এবং আগরতলায় করা যায়। আমরা আজকে অনেকে বলছে যে আমাদের ত্রিপুরাতে আমাদের যে রিভাইজ বাজেট বা আমাদের যে এখন যে আমরা বাজেট আমরা দেখছি যে 2024-25-এর বাজেটে আমরা প্রায় 27,000 কোটি টাকা আমরা রেখেছিলাম। সেই 27,000 কোটি টাকার মধ্যে আমরা যে কমিটেড এক্সপেন্ডিচার, যেখানে আমাদের যারা এমপ্লয়িরা আছেন তাদের টাকা আমাদের দিতেই হবে, যারা পেনশনার তাদের টাকা আমাদের দিতেই হবে, যারা আমরা যারা লোন নিয়েছে আমাদের সরকার, সেই লোনের জন্য আমরা পরিশোধ করতে হবে। তো সেটাকে বাদ দিলে 24-25 অর্থ বছরে আমাদের এই যে 27,000 কোটি টাকার থেকে আমাদের মাত্র 17,000 কোটি টাকা থাকে। এই 17,000 কোটি টাকার মধ্যে প্রায় 39.06% আমরা জনজাতি অধ্যুষিত এলাকা আমরা খরচ করি। 25-26 অর্থ বছরে সেটা 40%-এর উপরে আমরা সেটা আশা করছি সেটাও হবে। তো সেই দিক থেকে অনেকে অনেক সময় বলেন যে জনজাতি এলাকার জন্য কিছুই হয় না। শুধু 40%, 39%-এর উপরে যদি আমাদের যে টাকাটা আমরা এদের জন্য খরচ করি, তাছাড়াও বিভিন্ন লোকাল বডিকেও আমাদের সেই খরচটা করতে হয়। আর তো বাকি উন্নয়নের জন্য আমাদের খরচ করতেই হয়। তো আজকে শুধু জনজাতি অধ্যুষিত এলাকার জন্য যতগুলো এক্সটার্নাল এইডেড প্রজেক্ট আমাদের আছে, আমরা ওয়ার্ল্ড ব্যাংক থেকেও আমরা প্রায় 1400 কোটি টাকা নিয়েছি, আমাদের এলিমেন্ট প্রজেক্টে প্রায় 1700 কোটি টাকা নিয়েছি। সব কটা কিন্তু জনজাতি অধ্যুষিত এলাকায়। ন্যাশনাল আমাদের যে রাস্তাঘাট হচ্ছে, আমাদের যতগুলো প্রকল্প সমস্ত জায়গার মধ্যে আমাদের যে জনজাতি অধ্যুষিত এলাকার মধ্যে দিয়ে যেহেতু এই অ্যাকুইজিশন করতে হয়, সেই অ্যাকুইজিশনের মধ্যে দেখা যায় জনজাতি ভাই বোনদের তাদেরই কিন্তু এই টাকাটা পাচ্ছেন এখানে। তো সব দিক দিয়ে মিলে আমরা জনজাতিদের যাতে উন্নয়ন হয় সেই কাজটা আমরা করছি। আজকে জনজাতিদের পড়াশোনার ক্ষেত্রেও আপনারা সবাই জানেন একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল আগে 4টে ছিল, 2018-কে মাত্র 4টা ইএমআরএস ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে 21টা আমাদের ইএমআরএস হয়েছে এখানে। এর মধ্যে 12টা চালু আছে, আরও 6টা আগামী মার্চের মধ্যে 2026 মার্চের মধ্যে সেটা কমপ্লিট হবে, বাকিগুলোও কমপ্লিট করা হবে। শুধু তাই নয়, এখানে কিছু ক্রাইটেরিয়া আছে এবং এত সুন্দর সেই স্কুলগুলো, এবং সেখানে আমরা দেখেছি যে ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়ার মধ্যে বলছে মিনিমাম 50% জনজাতি যদি ওখানে থাকে এবং সেখানে 20,000 মিনিমাম জনজাতি থাকতে হবে। টোটাল পপুলেশনের 50% এবং মিনিমাম 20,000 থাকবে। তো সেই যে ডাটা সেটা নিয়ে এবার আমি যখন দিল্লিতে আমি গেলাম, আরও 15টার জন্য যাতে ইএমআরএস হয় তার জন্য আমি দাবি রেখে এসেছি। বন্ধুগণ, আমাদের সরকার যাতে জনজাতিদের জন্য
একের পর এক যে চিন্তা করেন তাদেরকে সম্মান কিভাবে দিতে হয় তার একটা প্রমাণ হচ্ছে 2019 থেকে 24 পর্যন্ত সাতজন জনজাতি যারা মানে ভালো কাজ করেছেন, যারা লিজেন্ড ব্যক্তি, তাদেরকে পদ্মশ্রী দিয়ে সম্মান দেওয়া হয়েছে। আমাদের ত্রিপুরার একজন এই রাজবাড়ির একজন সদস্য শ্রী জিষ্ণু দেববর্মা মহোদয়কে ত্রিপুরার মতো একটা ছোট রাজ্য থেকে আজকে তেলেঙ্গানার মতো একটা বড় রাজ্যে ওনাকে রাজ্যপাল ঘোষণা করা হয়েছে এবং সেখানে উনি কাজ করছেন। সেটা একমাত্র আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্য সেটা সম্ভব হয়েছে। ব্রুরিয়াং শরণার্থীদের জন্য আপনারা সবাই জানেন 23 বছর সমানে কি অবস্থা ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে 800 কোটি টাকার মতো প্যাকেজ দিয়ে তাদেরকে সেখানে 12টা জায়গার মধ্যে তাদের রিহেবিলিটেশন করা হয়েছে। এবং শুধু তাই নয়, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জি অমিত শাহজি এখানে এসেছিলেন এবং সেখানে তাদের ঘর, তাদের খাওয়ার ব্যবস্থা, তাদের ইলেকট্রিসিটি, পড়াশোনার ব্যবস্থা সব হয়েছে। কিন্তু তাদের যাতে সাস্টেনেবল ইনকাম হয়, তাদেরকে যেন আমরা এখানে স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে যারা ইউথ আছেন তাদের যেন ব্যবস্থা করা হয়, সেই ব্যবস্থা আমরা করেছি। কিছুদিন আগে ছৈলাংটা আমরা গিয়েছি এবং সেখানে আমি বিভিন্নভাবে ওনাদেরকে যে টুল কিটস সেখানে দেওয়া হয়েছে এবং তাদেরকে যে ট্রেনিং বিভিন্ন ক্ষেত্রে সে ট্রেনিংও দেওয়া হয়েছে। আপনারা সবাই জানেন আজকে ত্রিপুরাতে যে NLFTA TTF এর সাথে যে সমঝোতা হয়েছে, আজকে পুরো নর্থ ইস্টার্ন জোনে যে একটা শান্তি প্রতিষ্ঠিত হয়েছে, সেটা একমাত্র সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য। তো একের পর এক উন্নয়ন আমরা করছি, একদিকে শান্তি প্রতিষ্ঠিত করছি, রাস্তাঘাট, হাসপাতাল, খেলাধুলার, কৃষিক্ষেত্রে সব দিকে কিন্তু আমরা চেষ্টা করছি ত্রিপুরার যে উন্নয়নের যে অগ্রগতি সেটা সামনের দিকে যাক এবং শান্তি প্রতিষ্ঠিত যাতে হয় তার উপর আমরা বেশি গুরুত্ব দিয়েছি। আজকে আমি এখানে এই ফাউন্ডেশন স্টোন অফ নিউ বিল্ডিং অফ হরচন্দ্র হায়ার সেকেন্ডারি স্কুল এবং অন্যান্য যে ভার্চুয়াল ইনোগ্রেশন অ্যান্ড রিং ফাউন্ডেশনে উপস্থিত থেকে ধলাই ডিস্ট্রিক্টের সবাইকে আমি হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম। শিক্ষা, স্বাস্থ্য সহ সামগ্রিক ক্ষেত্রে এগিয়ে চলেছে আমাদের ছোট্ট রাজ্য ত্রিপুরা এবং সেটা সম্ভব হচ্ছে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের ঐকান্তিক প্রচেষ্টায়। আগামী স্কুল ভবনে যে উদ্বোধনী অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে মঞ্চ উপবিষ্ট আমাদের সকলের প্রিয় আদরণীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহাশয়, মঞ্চ উপবিষ্ট জেলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস মহোদয়া, মঞ্চ উপবিষ্ট ত্রিপুরা বিধানসভার সদস্য স্বপ্ন দাস পাল মহোদয়া, মঞ্চ উপবিষ্ট আমবাসা মিউনিসিপাল কাউন্সিলের চেয়ারপারসন প্রতিমা মালাকার মহোদয়া, মঞ্চ উপবিষ্ট রয়েছেন পরিমল দেববর্মা অনলাইন BSc চেয়ারম্যান আমবাসা বিপ্লব, মঞ্চ উপবিষ্ট